শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, ঘরে আছেন। আমি আজ আসলে হঠাৎ করেই লাইভে উপস্থিত হয়েছি। আজকে খুব কষ্ট ভেজা, খুব দুঃখ ভেজা একটি মন নিয়ে আজকের লাইভে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে আমরা একটি বন্ধুর পথ অতিক্রম করছি, আমরা একটি বেদনা ভরা সময় অতিক্রম করছি, যেখানে আমাদের কেবল দুঃখ দুঃখ আর দুঃখই। খুব সাম্প্রতিক সময়ে আমরা আমাদের অতি প্রিয়জন, অতি আপনজন কয়েকজন মানুষকে হারালাম। গতকাল একই দিনে আমরা বাংলা সাহিত্যের দুই মহান দিকপালকে হারালাম। সত্যি এত বড় কষ্ট সহ্য করার মতো ক্ষমতা কি আমাদের আছে? বন্ধুরা, আনিসুজ্জামান, যিনি আমাদের অভিভাবক হিসেবে, ছাদ হিসেবে মাথার উপরে দাঁড়িয়েছিলেন, দীর্ঘ ৮৪টি বছর ধরে তিনি আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, ভাষা আন্দোলন, মুক্তি সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলন সমস্ত ক্ষেত্রে তিনি আমাদেরকে ছায়া দিয়েছেন, ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন। তিনি এই আত্মঘাতী করোনা রোগে তিনিও চলে গেলেন। তার অবদান আমরা ধীরে ধীরে টের পাবো এবং তার শূন্যতা আমরা অলরেডি আমরা টের পেতে শুরু করেছি যে আজকে আনিসুজ্জামানের মতো একজন মানুষের কত বড় প্রয়োজন। এবং আনিসুজ্জামান শুধু একজন লেখক, একজন গবেষক মাত্র নন, তিনি সত্যিকারের একজন বড় মানুষ, তিনি সত্যিকারের একজন আলোর প্রদর্শক। এবং তার আলো দিয়ে আমরা পথ দেখতাম, তার আলো থেকে আমরা নিজেদের দৃষ্টিতে আলো ধার নিতাম এবং সেই আলোতে আমরা পথ চলতে শিখতাম। তার অসামান্য অসংখ্য সৃষ্টি আমাদের মাঝে তিনি রেখে গেছেন। আশা করি তার ভিতর দিয়ে জীবনযাপন করাই হবে তার প্রতি আমাদের যথার্থ সম্মান দেখানো। আরেকজন দেবেশ রায়, আমাদের বাংলাদেশের পাবনার ছেলে। পাবনায় তিনি জন্মগ্রহণ করেছিলেন আনিসুজ্জামানের মাত্র ১ বছর আগে। আনিসুজ্জামান ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেছিলেন, আর তিনি জন্মগ্রহণ করেছিলেন ১৯৩৬ সালে পাবনায় বাগমারা গ্রামে। এবং তিনি উত্তরবঙ্গে, ভারতের উত্তরবঙ্গে তিনি বসবাস করতেন এবং তিস্তা পাড়ে তিনি তার বসত গেড়েছিলেন। সেখান থেকেই তিনি তার অসামান্য সৃষ্টিগুলো রচনা করেছেন। তিনি তার তিস্তা পাড়ের বৃত্তান্ত, তিস্তা পুরাণ, বরিশালের যোগেন মণ্ডল, এই সমস্ত অদ্বিতীয় উপন্যাস, অদ্বিতীয় কথা সাহিত্য বা অদ্বিতীয় মহার্ঘ সাহিত্য তিনি রচনা করে আমাদেরকে আলোকিত করে গেছেন। তিনিও কালকে চলে গেছেন আমার অতি ঘনিষ্ঠ একজন বন্ধু হুমায়ুন কবির খোকন, সাংবাদিক। ওর জন্য আমার মনটা এখনো ভারাক্রান্ত হয়ে থাকে। আমরা ২৭ বছরের বন্ধুত্ব ছিল আমাদের। চলে গেছেন আমার আরেকজন কলিগ ও সাংবাদিক ফখরে আলম। আমরা জনকণ্ঠে একসঙ্গে কাজ করেছি। এত মৃত্যুর কষ্ট বোঝা আসলে আর সইতে পারছি না বন্ধুরা। সত্যি আজকে আমরা এমন একটি দুঃসময় অতিক্রম করছি, এই সময়টি আমাদের দেখতে হবে, তা আমরা কখনো ভাবিনি বন্ধুরা। তাই সবার প্রতি আমার অনুরোধ থাকবে, বা আমার ব্যক্তিগত, আমি ছোট মানুষ হিসেবে বা আপনাদের বন্ধু হিসাবে, শুভাকাঙ্ক্ষী হিসাবে আমার অনুরোধ থাকবে, আপনারা যে যতটুকু পারেন আপনারা সাধ্যমতো ঘরে থাকেন এবং অন্যকে ঘরে থাকতে উৎসাহিত করুন এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে অন্তত জীবনটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন, অন্যের জীবনকে বাঁচাতে সহায়তা করুন এবং অন্যকে বিপদে ফেলার হাত থেকে আপনি নিজে নিরাপদ থাকুন এবং অন্যকে বাঁচানোর জন্য আপনি তাকে উপদেশ দিন এবং আপনি নিজে নিজের বোধ দিয়ে সেটাকে উপলব্ধি করুন। বন্ধুরা, আসলে এই সময়টা একা একা ঘরের মধ্যে থাকি, সন্তান নিয়ে থাকি, স্ত্রীকে নিয়ে থাকি, সবাইকে নিয়ে থাকি। তারপরেও আমি যেহেতু সাংবাদিকতা পেশায় আছি, আমাকে কাজ করতে হয়, অফিসে যেতে হয়, অফিসে যাচ্ছি, কাজ করছি। তো মনটা আসলে লিখতেও মন চায় না কখনো কখনো, পড়তেও মন চায় না কখনো কখনো। তাই ইচ্ছা করে যে আপনাদের সামনে এসে একটু শেয়ার করি, একটু সময় কাটাই বা দুটো কবিতা শোনাই। আমি কিন্তু আপনাদের কবিতাও শুনতে চাই। যে যখনই লাইভ করছেন বা যে যখনই কোনো প্রোগ্রাম করছেন, আমি কিন্তু সেখান থেকে
আমার বেঁচে থাকার খোরাক আমি সংগ্রহ করছি। আমি সেখান থেকে আপনাদের কবিতার নির্যাস নিচ্ছি, আপনাদের কথার নির্যাস নিচ্ছি, আমার ভালো লাগছে। এবং আমি চাই যে সবাই আমরা ঘরে আমরা যখন আড্ডা দিতাম, আপনারা জানেন যে শালুকেও আমরা আড্ডা দিয়েছি বা বিভিন্ন পত্রিকার ব্যানারে আড্ডা হয়েছে, আমরা বিভিন্ন জায়গায় আড্ডা দিয়েছি, সেই সুযোগটা তো এখন আর পাচ্ছি না। তাই এখন ভার্চুয়াল মিডিয়াই হচ্ছে আমাদের সবচেয়ে কাছের বন্ধু। আমরা সেই মিডিয়াকে ব্যবহার করে আমরা পরস্পরের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারি ফোনে বা এভাবে লাইভ প্রোগ্রাম করে। তো বন্ধুরা, আমি আপনাদের আজকেও কিছু কবিতা শোনাই। আসলে কবিতাই হচ্ছে আমাকে বেশি বাঁচিয়ে রাখে। আমি অনেকবার, আমার বন্ধুরা জানেন যে আমি অনেকবার অনেকভাবে বলেছি যে আসলে আমার মন যখন খুব খারাপ থাকে, অনেক কষ্ট যখন আমি পাই বা অনেক বেদনাক্রান্ত হয়ে যখন দিশাহীন হয়ে পড়ি, তখন কবিতা লিখলে আমি সেই জায়গা থেকে মুক্তি পাই এবং কবিতা পড়লেও আমি সেই জায়গা থেকে মুক্তি পাই। বন্ধুরা, আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে একটি বইয়ের কবিতা শোনাচ্ছিলাম। সেটি হচ্ছে আমার এই যে সর্বনামের সুখ দুঃখ, এই বইটি আমি বলেছি যে এই বইয়ের সবগুলো কবিতা আপনাদেরকে আমি শোনাবো। তো আমি আজকে আসলে এখান থেকে একটা দুটো কবিতা পড়তে পারি বা নাও পারি। আমি আজকে আপনাদেরকে একটু অন্য কবিতা শোনাই, তারপর আবার আমরা এই বই থেকে কবিতা শুনব। তা আমি জানি যে আপনারা সবাই কবিতা, আমার বন্ধু যারা, আপনারা কবিতা পড়তে পছন্দ করেন, কবিতা শুনতে পছন্দ করেন এবং শোনাতে পছন্দ করেন, কবিতা লিখতে পছন্দ করেন এবং কবিতার ভেতর দিয়ে আপনারা যতটুকু যা পান হয়তো অন্য কোথাও ততটুকু তা পান না। এটা আমার বিশ্বাস, আমার ব্যক্তিগত বিশ্বাসের ব্যত্যয় হয়তো অবশ্যই আছে। তো আমি এই যে আজকে একটা বই থেকে আপনাদেরকে কবিতা শোনাচ্ছি। আমি আসলে বলতেই চাই যে আমার শ্রেষ্ঠ কবিতা নামে একটি বই বেরিয়েছে। আসলে শ্রেষ্ঠ কবিতা আমি কিন্তু লিখতে পারিনি। তো আমার কলকাতার অনুজ বন্ধু মারুফ হোসেন, ও আমাকে বলল যে সে আমার শ্রেষ্ঠ কবিতা করতে চায়। আমি বললাম যে আমি তো শ্রেষ্ঠ কবিতা নামে কোনো বই করব না, যেহেতু আমি শ্রেষ্ঠ কবিতা লিখতে পারিনি। তখন সে বলল যে না, সেই নামে একটি বই করতে চায়। আসলে অনুরোধে ঠেকে গেলার মতোই আমি তাকে এই বইটি করতে দিয়েছি। আসলে এটি আমার শ্রেষ্ঠ কবিতার বই নয়, বা ভবিষ্যতেও আমার শ্রেষ্ঠ কবিতাটি আমি লিখে যেতে পারবো কি না আমি আশাবাদী যে আমি লিখে যাব শ্রেষ্ঠ কবিতাটি। তো সেই কবিতাটি আমি কবে লিখব, যদি কোনো দিন লিখে উঠতে পারি, সেদিন আমার শ্রেষ্ঠ কবিতা প্রকাশিত হবে। এটি নামে মাত্র বেরিয়েছে। তো এই বই থেকে আমি কিছু কবিতা আপনাদেরকে শোনাই। প্রথমেই আমার, যেহেতু আমরা সবাই গৃহবন্দী আছি, আমার গৃহবন্দী নামে একটি কবিতা আছে। আমি গৃহবন্দী কবিতাটি আপনাদেরকে শোনাচ্ছি। বন্ধুরা, আপনার যদি ভালো না লাগে এখানে জানাবেন, কমেন্ট করে জানাবেন। যদিও আমি কমেন্টগুলোর দিকে খুব একটা গুরুত্ব দিতে পারি না। আমি যখন পড়ায় মগ্ন থাকি তখন আমি আসলে কবিতার মধ্যেই থাকি। তো তারপরেও আমি মাঝে মাঝে খেয়াল করছি এবং আপনারা জানাবেন। ভালো না লাগলে আমি তখনই বন্ধ করে দেব দরকার হলে, অথবা নাও বন্ধ করতে পারি। যেহেতু আমার বনের পাখির মতো নজরুল বলেছে যে বনের পাখির স্বভাব তো গান গাওয়া, কারো ভালো লাগলেও গাই, না লাগলেও গাই। বনের পাখি কার ভালো লাগলো সেটা চিন্তা করে কখনো গান গায় না। আসলে কবি মাত্রই বনের পাখি, তারা ইচ্ছামতো গান করেন। তা আমি গৃহবন্দী কবিতাটি শোনাই বন্ধুরা। আরও কিছু কবিতা আপনাদেরকে শোনাবো। হ্যাঁ, গৃহবন্দী। মধ্যরাতে কে যেন এসে আমাদের বাড়ির ঘরগুলো হাত পা মুড়ে বেঁধে রেখে গেছে এবং বারান্দাগুলো লুকিয়ে রেখেছে অদৃশ্য ছায়ায়। মধ্যরাতে কে যেন এসে আমাদের বাড়ির ঘরগুলো হাত পা মুড়ে বেঁধে রেখে গেছে এবং বারান্দাগুলো লুকিয়ে রেখেছে অদৃশ্য ছায়ায়। ভোর হতে না হতেই লোকজন আসছে, চেনা জানা আত্মীয় পরিজন। তারা চোরের মতো বাড়িটাকে দাঁড়িয়ে থাকতে দেখে কেউ ফিরে যায়, কেউ বা বিস্মিত হয়ে অদৃশ্য ছায়ায় দাঁড়িয়ে পড়লে পায়ের নিচ থেকে কোকিয়ে ওঠে লুকানো বারান্দাগুলো। যখন ঘরের দিকে এগিয়ে এসে শক্ত করে বাঁধা রশিগুলো খুলতে যাচ্ছে,
ভেতর থেকে হৈ হৈ করে হাসছে গৃহবন্দী পরিবারের বাপ মা শিশু যুবা তাবুত মানুষ। তারা ফড়িংয়ের মতো ঘর থেকে লাফিয়ে বেরোচ্ছে আনন্দে এবং ঘরগুলোর যত্রতত্র যেসব ক্ষতে রক্ত ঝরছে জলে ধুয়ে লাগিয়ে দিচ্ছে কোবরেজের দেয়া আরোগ্য মলম। আর ব্যক্তিগত ব্যবহৃত ঘরে টেনে তুলে জুড়ে নিচ্ছে শায়িত অলিন্দমালা। আমি শুধু একমাত্র জন ইঁদুরের গর্তে পা আটকে যাওয়ায় শত চেষ্টাতেও ঘর থেকে বেরোতে পারছি না। বাড়ির মানুষ যে যার কাজে ব্যস্ত হয়েছে, খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে জাগছে, শুধু একই ঘরে থেকে আমার গগন বিদারী চিৎকার কেউ শুনতে পাচ্ছে না। এ সংসারের রক্ত মাংসের একজন মানুষ আছে কি নেই কতকাল হলো কারো কিছু মনেই পড়ছে না। বন্ধুরা, এ বইয়ের প্রথম কবিতাটি শোনাই। প্রথম কবিতাটির নাম কাগজ থেকে বেরিয়ে। কাগজ থেকে বেরিয়ে। চলো কাগজ থেকে বেরিয়ে পড়ি, স্টেশনে যাই, ট্রেনের ছাদে উঠে ফুটবল খেলি। চলো কাগজ থেকে বেরিয়ে পড়ি, স্টেশনে যাই, ট্রেনের ছাদে উঠে ফুটবল খেলি। প্রতিদিন কাগজে থেকে ব্যাপক পৃথিবীটা কেমন অচেনা হয়ে উঠছে। সমুদ্রটা অজানাই থেকে গেল। অথচ বেরিয়ে পড়লে কত কিছু করা যায়। রুটির মতো উল্টে পাল্টে দেখা যায় চাঁদ, তারাগুলো কর্য করে মার্বেল খেলা যায়। চলো কাগজের এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র পাতা ছেড়ে বরং সমুদ্রে চড়ে বসি, তার অতলে ডুবে যাই, বিস্তৃত প্রাণী জগতের বাসিন্দা মনে হবে তাতে। তাছাড়া কাগজে সংসারে থেকে প্রতিদিন পলায়নের চেয়ে ডুবুরির মতো সমুদ্র তলে প্রকাশ্যে ঘুরে বেড়ানো যাবে। ভাবতে ভাবতে পাড়া গায়ের সমস্ত মাঠ এসে জুড়ে বসলো আমার কাগজের পাতায়। গরু চড়ালো, মলন ছড়ালো, রাত ভরে শুরু হলো বীর গাজীর গান। আর ভোরবেলা যখন লাঙল চড়াতে যাবে তখন তার পিছু পিছু এই কাগজ থেকে বেরিয়ে পড়ব ঠিক। ইতোমধ্যেই ব্যবহৃত কাগজের প্রতি মায়া, আর একবার সমুদ্র আর একবার শৈশবের মাঠের জন্য মায়া। আজকাল কে যেন আমাকে দ্বিধান্বিত পৃথিবীর দিকে ইশারা করে যায়। ভাগ্যধন বড়ুয়া লিখেছেন, আমার বন্ধু, অতি প্রিয় বন্ধু এবং আমার প্রিয় কবি, যে গৃহবন্দী কবিতাটি পাঠ চমৎকার। ধন্যবাদ প্রিয় কবি। কুশল ভৌমিক লিখেছে, আমার অত্যন্ত প্রিয় অনুজ এবং খুব ভালো কবিতা লেখে কুশল। করোনার উপকারও আছে, আপনাকে ভিন্নভাবে পাচ্ছি। কুশল অনেক ভালো থাকবেন। কুশল, আমি আপনাকে খুব পছন্দ করি, আপনার কবিতা পছন্দ করি, আপনার চিন্তা পছন্দ করি। আরেকটি কবিতা পড়ি, মুক্তি। আমার বিছানা সঙ্গীর গায়ের উপর থেকে চাদর সরিয়ে দেখি সে ওখানে নেই। আমার বিছানা সঙ্গীর গায়ের উপর থেকে চাদর সরিয়ে দেখি সে ওখানে নেই। একটি প্রাপ্তবয়স্ক আত্মজীবনী পড়ে আছে। কে যেন আমার দীর্ঘদিনের পাঠভ্যাসের সঙ্গে শয্যা সঙ্গীর অনুপস্থিতির বিবাহ করিয়ে দিল। কে যেন আমার দীর্ঘদিনের পাঠভ্যাসের সঙ্গে শয্যা সঙ্গীর অনুপস্থিতির বিবাহ করিয়ে দিল। তারা যখন তুমুল সঙ্গমে ব্যস্ত, আমি আত্মজীবনীর একটি একটি পাতা খুলছি, আর নতুন নতুন পাতা এসে ভারী করে তুলছে স্মৃতি।
তারা আমাকে সঙ্গমে আহ্বান করছে, আর আমি তাদের মুক্তির কথা ভেবে পৃষ্ঠাগুলো এলোমেলো ছিঁড়ে উন্মুক্ত উচ্ছ্বাসে উড়িয়ে দিচ্ছি। অভ্যাসবশত ভোরবেলা আমাদের সন্তান যখন আমার গায়ের চাদর ধরে টান দিল, দেখল আমাদের দুজনের কেউই তখন নেই ওখানে। অভ্যাসবশত ভোরবেলা আমাদের সন্তান যখন আমার গায়ের চাদর ধরে টান দিল, দেখল আমাদের দুজনের কেউই তখন নেই ওখানে। মনে মনে ভাবলাম, প্রত্যেকের মুক্তির জন্য কেউ না কেউ একজন থাকেই প্রান্তরে। মনে মনে ভাবলাম, প্রত্যেকের মুক্তির জন্য কেউ না কেউ একজন থাকেই প্রান্তরে। সত্যি থাকে, কেউ না কেউ একজন থাকেই। আসলে নেই বলে কিছু নেই, আছেই, কেউ না কেউ আপনার জন্য আছেই। আমি আমার সর্বনামে সুখ দুঃখ বইয়ের একটি কবিতা এখানে আছে। যে কবিতাটি হচ্ছে অভিনেতা তীর্থঙ্কর। এটি একটি মজার চরিত্র। যেমন আমরা ছোটবেলায়, বয়স তো 50 হয়ে গেল প্রায়, তা ছোটবেলায় আমরা যখন যাত্রা দেখতাম, চারি গান, সারি গান, পালা গান, যাত্রা, এসবই ছিল আমাদের বিনোদন। আর কালে ভদ্রে কখনো শহরে গিয়ে আমরা সিনেমা দেখতাম। তো বাপ্পি জোয়ারদার লিখেছে, খুব ভালো লাগছে আপনার নিজের কণ্ঠে কবিতা পাঠ। বাপ্পি আমার খুব প্রিয় পাত্র, বাপ্পিকে আমি খুব পছন্দ করি। আমার বন্ধু নার্গিস ইসলাম, ওর নাম হচ্ছে লিপি, আমার সুলতানপুরেই বাড়ি। ও লিখছে, সুন্দর কবিতা পাঠ, ছোটোবেলার কথা মনে পড়ে গেল। দোস্ত, তোর কথা আমার সবসময় মনে পড়ে, খুব মনে পড়ছে তোর কথা। তোর মিষ্টি মুখটা আমার সবসময় মনে পড়ে। অনেক বড় হয়ে গেছিস, তোর বাবুরা কেমন আছে, ওদেরকে সাবধানে রাখিস। ফালাক ফারজানা লিখেছেন, খুব ভালো লাগছে, অসাধারণ প্রিয় কবি। সঞ্জিদা সিদ্দিকা লিখেছেন। যাই হোক, আমি তীর্থঙ্করের কথা বলছিলাম যে আমরা ছোটবেলায় লিখেছি, দেখেছি যে যারা যাত্রাপালায় অভিনয় করত তাদের বেশভূষা অন্যরকম, বা তাদের সামনে দিয়ে যাওয়া বা তাদের সঙ্গে কথা বলা, মানে তাদের গাম্ভীর্যটাই অন্যরকম, আমাদেরকে নাড়িয়ে দিয়ে যেত। তো ওই রকমই একটা বা একটা ব্যতিক্রম কিছু একটা করতো, বা সঙ্গীত চর্চা করতো, বা সাংস্কৃতিক অনুষ্ঠান করতো, আবৃত্তি করতো। তাদের আসলে একটা ব্যাপারই অন্যরকম ছিল, তাদের একটা গুরুগম্ভীর, আসলে ভেতরে তারা খুব সফট মাইন্ডেড ছিল, খুবই মানবিক উদার প্রকৃতির ছিল। কিন্তু আমরা ছোট মানুষ তো, ওইখানে আমরা যেতে, তাদের কাছে যেতে বা ভালো করে কথা বলতে খুব ভয়ই পেতাম। তো যাই হোক, অনেক বড় হয়ে লিখেছি অভিনেতা তীর্থঙ্করকে নিয়ে একটি কবিতা। সৈয়দা রত্না লিখেছেন, সুলতানপুর থেকে কিছু হোক। রত্নাপা, আমি জানি যে সুলতানপুর থেকে আমি অবশ্যই কবিতা শোনাবো, তবে আমার সুলতানপুর নিয়ে এত বেশি আগ্রহ, আমি আগে এলোমেলো কিছু কবিতা শোনাই, তারপর দেখি আজকে হয়তো একটা কবিতা শোনাতেও পারি বা নাও পারি আর কি। হৃদয় হোসাইন লিখেছেন, ভাই আপনার কবিতা অনেক সুন্দর লাগছে, ধন্যবাদ। আচ্ছা, অভিনেতা তীর্থঙ্কর। তীর্থঙ্কর মজুমদার আমাদের বাড়ির ছেলে। তার ব্যাকগ্রাউন্ড চেহারাটা দর্জিখানায় সেলাই হচ্ছে, চিবুকের প্রশ্রয় থেকে একগুচ্ছ চুল নাভির উপর দোল খাচ্ছে। সকাল থেকে একটি কাঠ কয়লার বাস এসে দাঁড়িয়ে রয়েছে আঙিনায়, তাতে বসন্তকাল, কোকিলের ডাক সারাদিন চলে বেড়াচ্ছে প্রান্ত থেকে প্রান্ত। তীর্থঙ্কর অভিনয়ের প্রাগ ভূমিকায় তার গোফের উপর বসিয়ে দিল নার্সারি। তাতে যা লাভ হলো, ফুটে থাকা 2-4টি ফুলে আবশ্যক পারফিউমের কাজটি অন্তত হয়ে গেল। তীর্থঙ্কর অভিনয়ের প্রাগ ভূমিকায় তার গোফের উপর বসিয়ে দিল নার্সারি। তাতে যা লাভ হলো, ফুটে থাকা 2-4টি ফুলে আবশ্যক পারফিউমের কাজটি অন্তত হয়ে গেল। আর এখন তাতে ফল ধরবে, যা পেরে খেতে তীর্থঙ্করের সস্নেহ আশীর্বাদ প্রয়োজন পড়বে তোমাদের। রোশনি লিখেছে, কলকাতা থেকে খুব ভালো হচ্ছে মামা, কবিতা পাঠ খুবই ভালো হচ্ছে।
সাইফুল ভুইয়া লিখেছেন, সাইফুল ভাই, চিকিৎসক ভাই সাবধানে থাকবেন, ডাক্তার সাহেব অনেক ভালো লাগছে। যাই হোক, আমি এখন যেহেতু অভিনেতা তীর্থঙ্কর আপনাদের শোনালাম, এই এই যে আমরা যে সময়টা পার করছি, দেখেন ডোনাল্ড ট্রাম্পের কথা আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে কিন্তু তার দেশে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, তার মধ্যে একটা যুদ্ধের মনোভাব, একটি কমান্ডিং ব্যাপার কিন্তু সবসময় আছেই, যে সে চীনকে দেখে নেবে, ওয়ার্ল্ড হেলথ সংস্থাকে সে অর্থ সাহায্য দেবে না, এই সমস্ত কথাবার্তাগুলি হচ্ছে। অথচ এখন পৃথিবীর সেই সময় নয়, এখন সবাই একত্রিত হয়ে কাজ করার সময়। এখন সবাই যে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই পরিস্থিতির মোকাবেলা করব, আমাদের কিন্তু আসলে সেই সময়টাই। সেই সময়টা কেন ট্রাম্প এভাবে বিতর্কিত কথাবার্তা বলছেন এবং অন্যদের মাঝেই বিষ ছড়াচ্ছেন, সেটি কিন্তু আমার বোধগম্য নয়। আমি তাকে মানবিক হতে আহ্বান করব এবং একজন কবি হিসাবে আমি তাকে বলবো যে আপনি সত্যিকারের মানুষের ভূমিকায়, একজন যোদ্ধার ভূমিকায় নয়, একজন মানুষের ভূমিকায় আপনি অবতীর্ণ হন। আমি আমার অনেক আগে লেখা একটি কবিতা, সেটি হচ্ছে কমান্ডার, মানে এই যে ডোনাল্ড ট্রাম্প একজন কমান্ডার। যাই হোক, কবিতাটি সরাসরি ওই দিকে যাবে না, তবে এই কমান্ডার বিষয়টাই বা কমান্ডার বিষয়টাকে কেন্দ্র করে আমার এই সর্বনামের সুখ দুঃখ বইতেই কমান্ডার হিমাদ্রি নামে একটি কবিতা আমি আপনাদেরকে শোনাচ্ছি। 0 ডিগ্রি তাপমাত্রার নিচে বসবাস করেন কমান্ডার হিমাদ্রি। 0 ডিগ্রি তাপমাত্রার নিচে বসবাস করেন কমান্ডার হিমাদ্রি। ইচ্ছে হলে কালেভদ্রের সময় করে রৌদ্রে ভেসে ওঠেন। ইচ্ছে হলে কালেভদ্রের সময় করে রৌদ্রে ভেসে ওঠেন। চিড়িয়াখানার যত্নকারের চাকরি ছেড়ে ইদানিং তিনি হাঁস মুরগির খামার গড়ে তাতে নিজের হাতে নামের পূর্বে কমান্ডার বোঝাতে একটা কিছু এঁকে স্পষ্টাক্ষরে কমান্ডার শব্দটি লাগিয়ে দিয়েছেন। একটু জটিল মনে হচ্ছে, আমি আবার পড়ছি। চিড়িয়াখানার যত্নকারের চাকরি ছেড়ে ইদানিং তিনি হাঁস মুরগির খামার গড়ে তাতে নিজের হাতে নামের পূর্বে কমান্ডার বোঝাতে একটা কিছু এঁকে স্পষ্টাক্ষরে কমান্ডার শব্দটি লাগিয়ে দিয়েছেন। কিন্তু আজকাল তাকে খুঁজতে গেলে 0 ডিগ্রির অন্তরাল ব্যতীত কোথাও খুঁজে পাওয়া যায় না। এদিকে তার কমান্ড ব্যতীত হাঁস মুরগিরা না খেতে খেতে 0 থেকে মাত্র 1 ডিগ্রি উপর দিয়ে প্রবাহিত জলের পিঠে ভাসছে। এদিকে তার কমান্ড ব্যতীত হাঁস মুরগিরা না খেতে খেতে 0 থেকে মাত্র 1 ডিগ্রি উপর দিয়ে প্রবাহিত জলের পিঠে ভাসছে এবং পৃথিবী থেকে বিদায়ের অন্তিম কান্নায় সারা গ্রাম প্রাথর করে দিয়েছে। এবং পৃথিবী থেকে বিদায়ের অন্তিম কান্নায় সারা গ্রাম পাথর করে দিয়েছে। কমান্ডার হিমাদ্রি এবার 1 ডিগ্রি উপরে উঠে দেখেন, আজও পৃথিবীতে তার কমান্ড ব্যতীত হাঁস মুরগিরাও অনাহারে অন্তিম যাত্রায় ডানা মেলে দিতে প্রস্তুত রয়েছে। কমান্ডার হিমাদ্রি এবার 1 ডিগ্রি উপরে উঠে দেখেন, আজও পৃথিবীতে তার কমান্ড ব্যতীত হাঁস মুরগিও অনাহারে অন্তিম যাত্রায় ডানা মেলে দিতে প্রস্তুত রয়েছে। এবং ভাবতে ভাবতে হাঁস মুরগির খামার থেকে ভেসে আসা দীর্ঘ শূন্যতার গগন বিদীর্ণ কমান্ডে হিমাদ্রির হিতাহিত হারিয়ে যায়। এবং ভাবতে ভাবতে হাঁস মুরগির খামার থেকে ভেসে আসা দীর্ঘ শূন্যতার গগন বিদীর্ণ কমান্ডে হিমাদ্রির হিতাহিত হারিয়ে যায়। এই প্রথম হিমাদ্রি আরো গভীর শূন্যতায় ঘুমিয়ে পড়তে পড়তে বুঝতে পেল, পৃথিবীতে শূন্যতার চেয়ে বড় কমান্ড কখনো ছিল না এবং যে কোনো কমান্ডের বিপরীতে শূন্যতা গভীর থেকে গভীরে বেঁচে থাকে। আজকে যে পৃথিবী অশান্ত হয়েছে বন্ধুরা, কার কমান্ডে অশান্ত হয়েছে? কে কমান্ড করেছে? এটি কি ডোনাল্ড ট্রাম্পের কমান্ডে অশান্ত হয়েছে পৃথিবী? সুলতানপুরকে নিয়ে অনেকেই অনেক কৌতূহল। আসলেই সুলতানপুর ভালোবাসারই জায়গা, তুইও তোর পরিবার নিয়ে সাবধানে থাকিস।
নার্গিস লিখেছে আমার বন্ধু। শুভেচ্ছা রইল ভাইয়া। তমালকান্তি শাহ ইন্ডিয়া থেকে লিখেছেন। এই যে যে আমি বললাম যে আসলে শূন্যতা, এই যে যে কমান্ড, এই যে যে একটা শক্তি আমাদেরকে আজকে সারা পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছে, এটাই তো সেই শূন্যতা। সেই শূন্যতাই কিন্তু আজকে আমাদেরকে, তার চেয়ে বড় কমান্ডার আর কেউ নেই। কমান্ডার হিমাদ্রি, তার কোনো মূল্য নেই। সে হাঁস মুরগি তার কথায় না খেয়ে থাকতে পারে, জীবন দিতে পারে, মানুষ জীবন দিতে পারে, তার শত শত ন্যাটো বাহিনী তার কথায় জীবন দিতে পারে, মিত্র বাহিনী তার কথায় জীবন দিতে পারে, সব কিছুই করতে পারে। কিন্তু এই যে যে কমান্ড, শূন্যতা যে একটা কমান্ড, সেই শূন্যতাকে কমান্ড করার শক্তি কিন্তু তার নেই। যা হোক বন্ধুরা, আমি আপনাদেরকে আরও দু চারটা কবিতা শোনাই। রক্তের ধারা। রক্তের ধারার একটি কবিতা। মাছ বাজারে যে মাছটির দরদাম নিয়ে কথা কাটাকাটি হাতাহাতির দিকে যাচ্ছিল, মাছ বাজারে যে মাছটির দরদাম নিয়ে কথা কাটাকাটি হাতাহাতির দিকে যাচ্ছিল, তার পাশের ডালা থেকে একটি কর্তিত কাতলের মাথা আমার ব্যাগের ভেতর লাফিয়ে ঢুকে গেল। তখন মস্তকবিহীন কাতলের অবশিষ্ট দেহের দিকে তাকাতেই আমার সমস্ত শরীর রক্তে লাল হয়ে গেল। কাতলের যিনি প্রকৃত ক্রেতা ছিলেন, মানিব্যাগ থেকে মূল্য পরিশোধ করে বললেন, এ নিয়ে কিছু ভাববেন না হে। আজকাল মাছেরা যেভাবে রক্তপাত করতে শুরু করেছে, এভাবে চললে আপনি আমি সবাই এমন রক্তে নিয়ে যাব। আর তৎক্ষণাৎ বাজারের সকল মৎস্য বিক্রেতা যার যার রক্তের ধারা আবিষ্কার করতে ব্যস্ত হয়ে গেল। কেউ বলল, আমি সেন বংশজাত। কেউ বলল, আমি পাল বংশোদ্ভূত। এবং দেখা গেল বাজারে যে কজন ক্রেতা ছিলেন, শুধু তারাই ছিলেন মিন বংশজাত, যারা নিজেরাই নিজেদের মাংস ভক্ষণ করতে বাজারে এসে কথা কাটাকাটি থেকে রক্তারক্তি পর্যন্ত চলে যেতে পারে। এবং দেখা গেল বাজারে যে কজন ক্রেতা ছিলেন, শুধু তারাই ছিলেন মিন বংশজাত, যারা নিজেরাই নিজেদের মাংস ভক্ষণ করতে বাজারে এসে কথা কাটাকাটি থেকে রক্তারক্তি পর্যন্ত চলে যেতে পারে। আমার বন্ধু মাসুক ইবনে আনিস লিখেছেন, আমাদের কবি সাইদ মঞ্জু লিখেছে সুন্দর আবৃত্তি, অনেকে অনেক কিছু লিখেছে, অবশ্য আমি সব পড়তে পারছি না, আমি কবিতা পড়ছি। আরেকটি কবিতা আমারও প্রিয় কবিতা, এটি সময়। অনেকেই এই কবিতাটি নিয়ে অনেক ফেসবুকে অনেক লেখালেখি হয়েছে। আমার ছোট ভাই মুহিম মনির, ওই কবিতাটি একজন অশোক দাকে দিয়ে ট্রান্সলেট করিয়েছে এবং ওর অত্যন্ত প্রিয় কবিতা। ও আমার তত্ত্বসূত্র পেরোলেই সরোবর বইটি আলোচনা করতে গিয়ে কবিতাটি নিয়েও অনেক লিখেছে। বলিষ্ঠ কণ্ঠে আবৃত্তি শুনছি, শাহিন আক্তার লিখেছেন। যাই হোক, আমি সময় কবিতাটি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। সময়। ঘড়ির দিকে তাকালে কোন কাঁটাটি কখন ঠিক বুকের মধ্যে বিঁধে যায়, এই ভয়ে ঘড়িকে বর্জন করেছি। ঘড়ির দিকে তাকালে কোন কাঁটাটি কখন ঠিক বুকের মধ্যে বিঁধে যায়, এই ভয়ে ঘড়িকে বর্জন করেছি। অথচ রাত্রি হলে হৃৎপিণ্ডের উচ্চারণের চেয়ে অধিক আপন হয়ে ওঠে ঘড়ির টিকটিক। অথচ রাত্রি হলে হৃৎপিণ্ডের উচ্চারণের চেয়ে অধিক আপন হয়ে ওঠে ঘড়ির টিকটিক। তখন ব্যবহৃত বাসনকোসন ঘড়ির নিচে পেতে দিয়ে ডায়াল থেকে টুকটুক করে ঝরে পড়ার সময় সংগ্রহ করি। তখন ব্যবহৃত বাসনকোসন ঘড়ির নিচে পেতে দিয়ে ডায়াল থেকে টুকটুক করে ঝরে পড়ার সময় সংগ্রহ করি। ভোর অবধি এত এত সময় আমার সমস্ত ঘর উপচে জানালা দরজা দিয়ে গড়িয়ে ছড়িয়ে যায়।
ভোর অবধি এত এত সময় আমার সমস্ত ঘর উপচে জানালার দরজা দিয়ে গড়িয়ে ছড়িয়ে যায়। আর সন্ধে নামার আগেই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সময়ের সঙ্গে পৃথিবীর সম্পর্কের চিতায় দাও দাও আগুন জ্বলে ওঠে। আর সন্ধে নামার আগেই সময়ের সঙ্গে পৃথিবীর সম্পর্কের চিতায় দাও দাও আগুন জ্বলে ওঠে। আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং কবি বড় ভাই আছি কবি, আগে বলবেন না হঠাৎ দেখি লাইভে আসেন। কবি হাইকেল হাসমি, বহু ভাষাবিদ, অনেক ভাষা জানেন, ইংরেজি, উর্দু, হিন্দি, আরও অনেক ভাষা জানেন, অনেক মেধাবী তিনি, অসম্ভব ভালো কবিতা লেখেন, অনুবাদ করেন এবং তিনি কথা সাহিত্য রচনা করেন, গল্পের অনুবাদ করেন। গত বৃহস্পতিবার সোমবার ওনার একটি গল্প ছাপা হয়েছে, আপনারা পড়লে বিস্মিত হয়ে যাবেন। অসাধারণ একটি গল্প, একদিন অফিসে, আমার খুব ভালো লেগেছে। জুলকর শাহিন আমার বাল্যবন্ধু, ওয়াচিং, সে দেখছে আমাকে, আমি দেখতে পাচ্ছি। জুলকর শাহিন কোনো কথা বলছে না, কিন্তু সে আমাকে দেখছে। শাহিন, আমি, আমার আরেক বন্ধু রিয়াদ মাহমুদ বেলা, আমরা সুলতানপুরে, আমরা একই বয়সী, একই স্কুলে, একই সঙ্গে ধুলো মাটি কাদা দিয়ে এই তিনজন ছিলাম আমরা, হরিহর আত্মা। আমরা আসলে একে অপরকে ছাড়া কিছু ভাবতেই পারতাম না। সারাদিন কোথায় কোথায় কীভাবে বেরিয়েছি, কাটিয়েছি, কিছুই বলতে পারছি না। এখন আর কিছুই, মানে আমাদের কোনো দিক তাল কোনো কিছুই ঠিক ছিল না। স্বপন নাথ লিখেছেন কিছু কবিতা, তো প্রায় মুখস্থই হয়ে গেল। স্বতন্ত্র কবিতার ব্যাপারে আমার পাঠ প্রতিক্রিয়া লিখতে গিয়ে বারবার শুধু কবিতাতেই ডুবে যাই। হাজার প্রসঙ্গ চলে আসে, কিন্তু লিখতে গিয়ে লাগাম টানতে হয়। আরও লিখেছেন খুব মন কারা উচ্চারণ, লিখেছেন অজিত পাত্র, ভাগ্যধন বড়ুয়া, সুলতানপুর 1977। কবিতাটি শুনতে চাই। কষ্ট দিয়ে গেলেন, অনেক কষ্ট পেয়ে গেলাম। ভাগ্যদন্দা 1977 সালে আমার মা মারা যান। যাই হোক, আমি চেষ্টা করব। ভাগ্যদন্দা আমার প্রিয় মানুষ, শুভেচ্ছা জানবেন। যাই হোক, আমি আরেকটি কবিতা পড়ছি। প্রশ্ন: কিংকর্তব্য বিমূঢ় তোমার দেখালেপনা, কিংকর্তব্য বিমূঢ় তোমার দেখালেপনা, শহর জুড়ে একটিও নদীর সন্ধান দিতে পারছে না। অথচ শহরের স্তনবৃন্ত ভরা মৌসুমে আঙুরের বোটার মতো ঝরে পড়তে পারে। অথচ শহরের স্তনবৃন্ত ভরা মৌসুমে আঙুরের বোটার মতো ঝরে পড়তে পারে। এমন আসন্ন বেলা, তখন দুধের নহরে শহর ভেসে গেলে কি জবাব দেবে বলো? তখন দুধের নহরে শহর ভেসে গেলে কি জবাব দেবে বলো? প্রতিদিন ট্রাক ভর্তি ফুলকপি, ঢেঁড়সের দুধ, ঝিঙে পটলের লালা এবং পুঁই শাক, পাট শাকের লাবণ্য এসে পুরো শহর মেকআপ করে দিচ্ছে। প্রতিদিন ট্রাক ভর্তি ফুলকপি, ঢেঁড়সের দুধ, ঝিঙে পটলের লালা এবং পুঁই শাক, পাট শাকের লাবণ্য এসে পুরো শহর মেকআপ করে দিচ্ছে। আর পরনারী পরপুরুষেরা তাতে মোহিত হয়ে বিবিসি, CNN, আল জাজিরায় প্রচার করে দিচ্ছে। তোমার দুয়ারে এখন আন্তর্জাতিক নন্দনতাত্ত্বিকার, গণমাধ্যমের বিশ্বখ্যাত কূটনৈতিক বার্তা পরিবেশক। তোমার দুয়ারে এখন আন্তর্জাতিক নন্দনতাত্ত্বিক আর গণমাধ্যমের বিশ্বখ্যাত কূটনৈতিক বার্তা পরিবেশক। এবার তাদের চোখাচোখা প্রশ্নের কি জবাব দেবে বলো? একটি মজার কবিতা শোনাই। হাসপাতাল থেকে ফিরে। আমি যে হাসপাতাল নিয়ে আমার যে বই আছে, বর্ষণ সুক্ত হাসপাতাল বা হাসপাতাল থেকে ফিরে, এই বইটি বেরিয়েছিল হাসপাতাল থেকে ফিরে নামে, কলকাতা থেকে। ওটি তখনও আমি হাসপাতালে ছিলাম, 2013 সালে ব্যাঙ্গালোরে আমি হাসপাতালে ছিলাম।
তারপরে বর্ষণ সিদ্ধ হাসপাতাল নামে একটি বই লিখেছি, যে বইটি হাসপাতাল থেকে ফিরে নামে বেরিয়েছে। কিন্তু এখন যে কবিতাটি আমি শোনাবো হাসপাতাল থেকে ফিরে, এই কবিতাটি তারও অনেক আগে লেখা। তখন আমি আসলে কখনো হাসপাতালে ছিলাম না, কিন্তু হাসপাতালের একটি অনুভূতি আমার মধ্যে কাজ করেছিল আর কি। হাসপাতাল থেকে ফিরে, আমি যখন পাগল হয়ে ফিরে এলাম, দেখি কেউ আর চেনা নয় আমার। আমি যখন পাগল হয়ে ফিরে এলাম, দেখি কেউ আমার চেনা নয় আর। স্ত্রীকে বলি, ভাবি, তোমার মতো মেয়ে যারা সারা রাত্রি স্বাস্থ্যসেবা করে, তারা কেউ নয় আমার স্ত্রীর মতো পরিচর্যারত। স্ত্রীকে বলি, ভাবি, তোমার মতো মেয়ে যারা সারা রাত্রি স্বাস্থ্যসেবা করে, তারা কেউ নয় আমার স্ত্রীর মতো পরিচর্যারত। আমি তাদের চুমু খেয়ে গন্ধ সুখে মুখ ভরে ঢেলে দেই বাংলা মদের ছাঁচ। আমি তাদের চুমু খেয়ে গন্ধ সুখে মুখ ভরে ঢেলে দেই বাংলা মদের ছাঁচ। তারা বলে, তাদের ঘরে রাত্রি যাপন নির্বিঘ্ন হরিণ শিকারী। তাদের ঘরে রাত্রি যাপন নির্বিঘ্ন হরিণ শিকারী। ভাবি বলে, বাপু, তোমার সন্তানগুলো তারা তো ঘুমিয়ে পড়েছে, আমাকে খুঁজতে এসেছে মধ্যরাতের মাঝি। আমি দারোয়ান সমেত কাউকে বেরিয়ে যেতে দেখি। ডাক্তার এসে আমার পালস দেখছে, গাল টিপছে, আমার হাড় কবজি ঘষে ছেনে তার দীর্ঘ কালো চুলে ঢেকে দিচ্ছে মুখ। ডাক্তার এসে আমার পালস দেখছে, গাল টিপছে, আমার হাড় কবজি ঘষে ছেনে তার দীর্ঘ কালো চুলে ঢেকে দিচ্ছে মুখ। আমার নিঃশ্বাস বাড়ছে, আর সে তার কম্পিত ঠোঁটে চেটে খাচ্ছে রোগ। হাসপাতাল থেকে ফিরে কবিতাটা সুন্দর, খুব গভীর বোধের। চাষি শাহিন লিখেছেন, তাহমিনা শিল্পী লিখেছেন। শুভেচ্ছা কবি, ভালো হচ্ছে, ধন্যবাদ তাহমিনা শিল্পী, শাহিন চাষি। আমি আমার মেয়েকে নিয়ে একটি কবিতা লিখেছিলাম। আমি এর আগে একবার শুনিয়েছিলাম, অনেক আগে, বাবার গন্ধ কবিতাটি। আমার কন্যার বয়স তখন ছিল 2.5 বছর। এখন সে কবিতার জয় হোক জাকির সাইদ লিখেছে, আমার বন্ধু, অনেক পুরনো বন্ধু, মুন্সিগঞ্জে থাকেন। দূরে থেকে আমার ছেলে, আমার মেয়ে আমাকে দেখছে, আমি যে লাইভ করছি। ওরা জুলকর শাহিন সুলতানপুর নিয়ে কবিতা শুনতে শুনতে শ্রোতাগণ অধিকার অর্জন করতে ফেলেছেন। সুলতানপুরের পথে প্রান্তরে ঘুরে ঘুরে কবিতাগুলো আবার ঝালিয়ে নেওয়ার সকলেই আমন্ত্রিত আমাদের সুলতানপুরে দাওয়াত দিয়েছে আমার বন্ধু জুলকর শাহিন। আমিও আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আমরা সুলতানপুরে যাব, আমরা ঝাঁক বেঁধে সুলতানপুরে যাব, স্কুলের মাঠে বসে কবিতা শুনবো। আমার বন্ধু জুলকর শাহিন এখন সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছেন। শাহিন এখন বলতে গেলে একজন বিজনেস ম্যাগনেট। সে অনেক মান সম্মান সহায় সম্পদের মালিক, এবং শাহিন অসম্ভব মানবিক হৃদয়ের একজন মানুষ, অসম্ভব বড় মনের একজন মানুষ। আমার এরকম বন্ধু পাওয়া আমার জন্য সৌভাগ্যের। আসলে আমার বন্ধু বাক্য বরাবরই সৌভাগ্যের। বন্ধু বরাবরই খুব প্রসন্ন। চমৎকার কবিতা পাঠ লিখেছেন কবি ভাগ্যধন বড়ুয়া, আবারও লিখেছেন। নীলাঞ্জন বিদ্যুৎ লিখেছেন, ভালো লাগছে দেখছি। যাই হোক, আপনারা সুলতানপুরে আসবেন। আমি সুলতানপুর নিয়ে কিন্তু আপনাদের কবিতা শোনাবো। যতদিন ঘরে আছি আমি আপনাদের কবিতা শোনাবো, গান গাইবো। আমি পাখির মতো গান গাইবো। আপনারা ভালো লাগলে শুনবেন, না লাগলে শুনবেন না, কিন্তু আমি গান গাইবো। যাই হোক, বাবার গন্ধ কবিতাটি শোনাচ্ছি। বাবার গন্ধ একটি বাস্তব ঘটনা নিয়ে লেখা। আমার মেয়ের বয়স, শব্দ সম্ভাবনা, তার বয়স তখন 2.5 বছর। তো এই ঘটনাটা যেভাবে আমি পড়লেই বুঝতে পারবেন। বাবার গন্ধ। আমার 2.5 বছরের কন্যা ফ্রিজ থেকে একটি পুরনো 7-আপের বোতল বের করে তার মায়ের হাতে দিয়ে বলল, মা দেখো, এটা বাবার গন্ধ। আমার 2.5 বছরের কন্যা ফ্রিজ থেকে একটি পুরনো 7-আপের বোতল বের করে তার মায়ের হাতে দিয়ে বলল, মা দেখো, এটা বাবার গন্ধ। শুনে আমরা বিস্মিত হলাম।
এবং বোতল শুকে বুঝলাম কোনোদিন তাতে বিশেষ ধরনের পানীয় জমা রাখা ছিল। গতকাল রাতেও আমরা পেপসি রঙের বিশেষ পানীয় পান করেছি প্রকাশ্যে। গতকাল রাতেও আমরা পেপসি রঙের বিশেষ পানীয় পান করেছি প্রকাশ্যে। আমাদের ভীষণ পেপসি প্রিয় মেয়ে একবারও আগ্রহ করেনি পেপসিতে চুমুক বসাতে। এবার আমরা বিস্মিত হয়েছি এবং আজও যখন তার কারণ খুঁজতে জামতলা থেকে ছাতিমতলা ইতিহাস ঘেঁটে চলেছি, মেয়েটি এসে বাবার গন্ধের সঙ্গে পরিচয় করিয়ে মীমাংসা খুঁজে দিল। আজও যখন তার কারণ খুঁজতে জামতলা থেকে ছাতিমতলা ইতিহাস ঘেঁটে চলেছি, মেয়েটি এসে বাবার গন্ধের সঙ্গে পরিচয় করিয়ে মীমাংসা খুঁজে দিল। তবে কি সম্পূর্ণ কথা না ফোটা সন্তান বাবার গন্ধ নামের নতুন এক গন্ধ আবিষ্কার করে তার প্রতি অনাগ্রহ দেখিয়ে চলেছে? তবে কি আমার সম্পূর্ণ কথা না ফোটা সন্তান বাবার গন্ধ নামের নতুন এক গন্ধ আবিষ্কার করে তার প্রতি অনাগ্রহ দেখিয়ে চলেছে? নাকি বাবার জন্য যা প্রযোজ্য নিজের জন্য তাকেই বর্জনীয় ভাবতে শিখেছে? প্রিয় বন্ধুরা, আমি এই বই থেকে আরেকটি কবিতা পাঠ করে আমি সুলতানপুর থেকে সুলতানপুর সিরিজ থেকে একটা দুটো কবিতা পড়ে শেষ করে দিব। তো এই বইতে আছে যে কবিতাটি আমি শোনাবো, কৃষক কন্যার কাব্যচর্চা। কৃষক কন্যার কাব্যচর্চা কবিতার শিরোনাম। এক কৃষকের মেয়ে, কিশোরী সে, স্কুলে যায়, লোকজন বলে, প্রতিটি সকালে না যদি সূর্য ওঠে এক মুঠো কাঠের আগুনে পৃথিবীকে আলোকিত হয়। এক কৃষকের মেয়ে, কিশোরী সে, স্কুলে যায়, লোকজন বলে, প্রতিটি সকালে না যদি সূর্য ওঠে এক মুঠো কাঠের আগুনে পৃথিবীকে আলোকিত হয়। প্রতিবেশী আমি এমনই কিশোরী সে, রাত করে ছড়া পদ্য লেখে, কেবলই আমাকে চেনে আর ভাবে মনে মনে, একদিন তুমিও কিশোর প্রেম পদ্য লিখে শেষে ছুঁড়েছ আগুনে। আমি তার পদ্য ঘেঁটে পাই, রূপের আগুনে তার পতঙ্গেরা পুড়ে পুড়ে কত হলো ছাই। আরও লেখে মেয়ে, অন্যত্র তুষের আগুন, কৃষক পিতাকে তার আজন্ম জ্বালিয়েছে তারও চেয়ে দ্বিগুণ। আমি তাকে বলি, রূপের সীমানা যদি খেয়ে যায় ঘুনে, ছড়া পদ্য লিখে মেয়ে তুমিও ছুড়বে আগুনে। আমার রচনা বলি চারিদিকে বারুদের ঘ্রাণে, একদিন যেন তারা গড়াবে ধুলায়, আর তুমি কৃষক কন্যা এক মুঠো কাঠের আগুন, প্রতিদিন দেখা হবে তারায় তারায়। ধন্যবাদ বন্ধুরা। আমি এতক্ষণ আমার এই শ্রেষ্ঠ কবিতা বইটি থেকে কবিতা পড়লাম। বইটি প্রকাশ করেছে অভিযান পাবলিশার্স কলকাতা থেকে। অভিযানের বর্তমানে বাংলাদেশেও একটি শাখা আছে। আমাদের সুলতানপুরের গর্ব, আমাদের বড় ভাই, ধন্যবাদ আপনাকে সুলতানপুরের মুখ উজ্জ্বল করার জন্য এবং সুলতানপুরকে দেশবাসীর কাছে পরিচিত করার জন্য। হিটলু মিয়া সবুজ লিখেছে আমাদের অনুজ। যাই হোক, আমি আরও কবিতা শোনাবো আপনাদেরকে। এখন আমি চেষ্টা করছি সুলতানপুর থেকে আপনাদেরকে এই যে আমার বইটি, পৃষ্ঠা জুড়ে সুলতানপুর। বইটি অসাধারণ প্রচ্ছদটি করেছেন সমর মজুমদার, আমার খুব প্রিয় শিল্পী সমর মজুমদার। আমাদের গন্তব্য সুলতানপুর, কবির কল্যাণে নাই, দূরত্বে দূর, ভাগ্যধন বড়ুয়া লিখেছেন। আমি বিথি রহমান বলছে, মাত্র এলাম বিথি, তুমি খুব অপরাধ করেছো, মাত্র এসেছো। আর এটা হতেই পারে,
তুমি যে মাত্র এসেছ, 1977, সুলতানপুর 1977। সুলতানপুর 1977, এই কবিতাটির জন্য আমাকে রিকোয়েস্ট করেছেন কবি ভাগ্যধন বড়ুয়া। সুলতানপুর 1977। ঘুমের ভেতর চিৎকার দিলে বুকে টেনে নেন মা, ঘুমের ভেতর চিৎকার দিলে বুকে টেনে নেন মা, আর মধ্যরাতের টিউবকল থেকে অঝরে জল ঝরে পড়ে। আমি আবার ঘুমিয়ে পড়ি, ভোরবেলা জেগে উঠে মায়ের জন্য হাহাকার করি রোজ। কলপারে যাই, কান্না ভেজা চোখ ধুয়ে মাকে পৌঁছে দেই মালতী জবা। কলপারে যাই, কান্না ভেজা চোখ ধুয়ে মাকে পৌঁছে দেই মালতী জবা। মা আমার কবরের গভীরে শুয়ে ঘ্রাণ নিতে নিতে বাড়ি ভর্তি আলো হাওয়ায় একাকার হয়ে যান। মা আমার কবরের গভীরে শুয়ে ঘ্রাণ নিতে নিতে বাড়ি ভর্তি আলো হাওয়ায় একাকার হয়ে যান, আর সন্ধে নাগাদ মিশে যান অন্ধকারের দেহে। এখনো ঈশ্বরের সান্নিধ্যের চেয়ে সন্তানের স্পর্শ অধিক ভালোবাসেন মা। এখনো ঈশ্বরের সান্নিধ্যের চেয়ে সন্তানের স্পর্শ অধিক ভালোবাসেন মা। আর তাই সন্তানের দেখভাল হেতু প্রতিটি দিন রাত্রিকে কেমন বশ মানিয়ে নিয়েছেন। শূন্য বাড়ি পেলে এ ঘরে ও ঘরে যান। মায়ের এপিটাপ জুড়ে যতই উজ্জ্বল থাকুক হাজেরা বেগম, সুলতানপুর, মৃত্যু জানুয়ারি 1977। শূন্য বাড়ি পেলে মা এ ঘরে ও ঘরে যান। মায়ের এপিটাপ জুড়ে যতই উজ্জ্বল থাকুক হাজেরা বেগম, সুলতানপুর, মৃত্যু জানুয়ারি 1977। ফুল ফোটার কোনো স্বগতোক্তি নেই, ফুল ফোটার কোনো স্বগতোক্তি নেই। সুলতানপুর সিরিজের একটি কবিতা। বকুল ফুল কুড়িয়ে এনে মঙ্গলবারের অপেক্ষায় সোমবারের উঠোনে এসে দাঁড়াতাম। বকুল ফুল কুড়িয়ে এনে মঙ্গলবারের অপেক্ষায় সোমবারের উঠোনে এসে দাঁড়াতাম। সোমবার ছিল আদরণীয়, আর মঙ্গলবার ঘিরে প্রচলিত ছিল নানা অমঙ্গলের কথা। শিশু মনে এই প্রথম অসামঞ্জস্য ঘটে যেতে দেখি, শিশু মনে এই প্রথম অসামঞ্জস্য ঘটে যেতে দেখি। বিদ্যায়তনের পাঠ একদিন কৈশোরক আঙুল উঁচিয়ে বলে, সবার উপরে মানুষ সত্য। বিদ্যায়তনের পাঠ একদিন কৈশোরক আঙুল উঁচিয়ে বলে, সবার উপরে মানুষ সত্য। অথচ পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টিয়ে দেখি মানুষের কোনো জীবনই তাতে নেই। অথচ পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টিয়ে দেখি মানুষের কোনো জীবনই তাতে নেই। পড়তে হয় সেন, পাল, মুঘল বাদশাহের প্রসিদ্ধ জীবনী। পৃথিবীতে এত এত সুলতানের কথা শুনি, অথচ সুলতানপুরে একজনও সুলতান মেলে না। পৃথিবীতে এত এত সুলতানের কথা শুনি, অথচ সুলতানপুরে একজনও সুলতান মেলে না। বুকের ভেতর বাদানুবাদ ঘটে যেতে দেখি। সুলতানপুরে থোকা থোকা হাড় জিরজিরে অনাহারী অর্ধাহারী মানুষের মুখ দেখে ভাবি, বৈপরীত্য লেখা থাকে যে কোনো সখ্যাত নামে। সুলতানপুরে থোকা থোকা হাড় জিরজিরে অনাহারী অর্ধাহারী মানুষের মুখ দেখে ভাবি, বৈপরীত্য লেখা থাকে যে কোনো সখ্যাত নামে। বাগানে ফুল ফোটার কোনো স্বগতোক্তি নেই, অথচ ঝরে পড়ার আছে করুণ মর্মধ্বনি। বাগানে ফুল ফোটার কোনো স্বগতোক্তি নেই,
অথচ ঝরে পড়ার আছে করুণ মর্মর্ধ্বনি। রত্না আপা, আপনার কথা মতো শোনালাম, আর একটি কবিতা শুনিয়ে আমি শেষ করে দিচ্ছি। ভাগ্যদন্দার কথা রেখেছি। পরিচয়। পরিচয় আমার পরিচয় আমি সুলতানপুরের মানুষ। আমার জন্ম হয়েছে সুলতানপুর। আর সুলতানপুর মুগ্ধতা সুমন টিঙ্কু লিখেছেন। জুনান নাশিদ আমার বন্ধু লিখেছে ওয়াচিং কবিতা। জুনান আমাদের দীর্ঘদিনের বন্ধু, আমরা একসঙ্গে লেখালেখি করছি, আমরা একই পেশায় চাকরি করি। জুনান বাসসে চাকরি করছে, আমি সংবাদে চাকরি করছি। কালকেও জুনানের সঙ্গে অনেকক্ষণ কথা হলো। অসম্ভব ভালো কবিতা লেখে, অনেক ভালো মানুষ জুনান। আমার বন্ধুভাগ্য আসলেই ভালো। অমর রজব ওয়াচিং, মুস্তাফিজ ফরাইজ ওয়াচিং, শকুন্তলা সান্নাল, কেমন আছিস? ভালো আছি রে, তুই কেমন আছিস? তোকে মিস করছি, তুই চলে গেলি টাঙ্গাইল থেকে সরাসরি। তোর সঙ্গে কথা হলো না, শেষবার কথা হলো না অনেক দিন। তোর কথা শুনে আমার আকাশ লীনার কথা মনে পড়ছে রে। সত্যি আকাশ লীনাকে আমরা হারাতে চাইনি, ও যে কেন আমাদের ছেড়ে চলে গেল। তোর সঙ্গে এই আকাশ লীনার এত বন্ধুত্ব আমার আসলে ঈর্ষা হতো। আকাশ লীনা শালুকের প্রোগ্রামে এসেই চলে গেল, এবং সেখান থেকে সে যেভাবে আমাদেরকে সকলকে ফাঁকি দিয়ে চলে যাবে আমরা ভাবিনি। আকাশ লীনা, ভালো থাকিস। তুই পৃথিবীর এই দুঃসময় দেখার আগে চলে গিয়েছিস, এটা তোর এক ধরনের সৌভাগ্য বটে। তবে তোকে আমরা মিস করি, তোকে আমরা ভালোবাসি। শকুন্তলাকে দেখে আমি তোর তৃষ্ণা কিছুটা হলেও মেটাতে পারছি। শকুন্তলা, ভালো থাকিস। আমার পরিচয় কবিতাটি শোনাচ্ছি। সুলতানপুরের পরিচয় দিয়ে গায়ের কেউ দেখা করতে চাইলে বলি, এই যে আপনি এত এত কসরত করে রাস্তাঘাট পেরিয়ে বা গাড়ি ভাড়া দিয়ে পুরনো আর মরচে ধরা পরিচয়টাকে এত দূর বয়ে এনেছেন। সুলতানপুরের পরিচয় দিয়ে গায়ের কেউ দেখা করতে চাইলে বলি, এই যে আপনি এত এত কসরত করে রাস্তাঘাট পেরিয়ে গাড়ি ভাড়া দিয়ে পুরনো আর মরচে ধরা পরিচয়টাকে এত দূর বয়ে এনেছেন। তাকে আপনি বাসনার সাবান দিয়ে গোসল করিয়েছেন, সিমসাম পোশাক পরিয়েছেন, জুতা পরিয়েছেন, স্নো পাউডার লাগিয়ে দিয়েছেন, তেল দিয়ে মাথা আশ্রিয়ে রিকশায় চড়িয়ে বাসে উঠিয়েছেন, লঞ্চে চড়িয়ে ইলিশ মাছ দিয়ে ভাত খাইয়েছেন। তারপর এখন ক্লান্ত শ্রান্ত পরিচয়টাকে ভাঁজ খুলে আমার কাছে সমর্পণ করবেন বলে ভাবছেন। আজ আমার বুকের ভেতর আনন্দের খুই ফুটছে যে আপনি অন্তত এটা ভেবেছেন যে এই একটি মাত্র পরিচয়কে সম্মান জানিয়ে আমি আপনার জন্য এখনো ব্যাকুল হতে পারি, নড়ে বসতে পারি। আজ আমার বুকের ভেতর আনন্দের খুই ফুটছে যে আপনি অন্তত এটা ভেবেছেন যে এই একটি মাত্র পরিচয়কে সম্মান জানিয়ে আমি আপনার জন্য এখনো ব্যাকুল হতে পারি, নড়ে বসতে পারি। এই একটি মাত্র নস্টালজিয়া ঘিরে আমার আজকের দিনটি তড়িঘড়ি শেভ করতে পারে, জামা পরতে পারে, গলা ছেড়ে গান গাইতে গাইতে বেরিয়ে পড়তে পারে রাস্তায়। এই একটি মাত্র নস্টালজিয়া ঘিরে আমার আজকের দিনটি তড়িঘড়ি শেভ করতে পারে, জামা পরতে পারে, গলা ছেড়ে গান গাইতে গাইতে বেরিয়ে পড়তে পারে রাস্তায়। বন্ধুরা, অনেক কবিতা শুনিয়েছি। আমার বন্ধু মুজিবিরম অনেকগুলি লাভ পাঠিয়েছেন সুদূর ইংল্যান্ড থেকে, বার্মিংহাম থেকে। ওরা খুব কষ্টে আছে, চারিদিকে মৃত্যু আর মৃত্যু। খালেদ উদ্দিন লিখেছে, দেখছি শুনছি প্রিয় কবি। খুব ভালো লাগছে। আমার সুলতানপুর পৃষ্ঠা জুড়ে সুলতানপুর থেকে কবিতা পড়ে আমি শেষ করলাম। বন্ধুরা, সবাই ভালো থাকবেন আর নিরাপদ দূরত্বে থাকবেন। বন্ধুরা, আমরা পরস্পর কাছাকাছি থাকতে চাই, একে অপরের সুখ দুঃখের অংশীদার হতে চাই। আমরা ভার্চুয়াল জগতে আছি, আমরা যদিও সরাসরি নেই, ভার্চুয়াল জগতে আছি এবং এটাই সত্য যে আমরা পরস্পর কাছাকাছি আছি।
খুব ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।